নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। বাংলার আনাচে কানাচে সমস্ত গুরুত্বপূর্ণ খবর নিয়ে জেলা সদরে আমি সৃজিতা রয়েছি আপনাদের সঙ্গে। আর শুরুতেই যে খবরে নজর রাখবো, জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমকে এবার একেবারে শিকড় থেকে উৎখাত করতে রীতিমতো ময়দানে নেমেছে অসম এসটিএফ। অপারেশন প্রঘাতে দ্বারা আবু সালামকে গ্রেফতার করা হয়েছে এবং তারপরই যেখানে যেখানে স্লিপার সেল তৈরি করা হয়েছে মূলত চেন্নাইতে, সেখানেও যারা যারা মেম্বার রয়েছে সেই সমস্ত মেম্বারদের খোঁজ চালাচ্ছে তন্ন তন্ন করে। দেখুন, বুধবার অসম এসটিএফ এর হাতে পাকড়াও হয় নূর ইসলাম ঘনিষ্ঠ আরও এক জঙ্গি আবু সালাম আলী। অন্ধ্র তামিলনাড়ু পুলিশকে সঙ্গে নিয়ে চেন্নাই থেকে আবু সালাম আলীকে গ্রেপ্তার করেছে অসম এসটিএফ। চেন্নাই থেকে ধৃত জঙ্গি আবু সালামকে জিজ্ঞাসাবাদে একাধিক তথ্য পেয়েছেন অসম এসটিএফের গোয়েন্দারা। গোয়েন্দা সূত্রে যেটা জানতে পারা যাচ্ছে, নূর ইসলামের অন্যতম খাস সঙ্গী ছিল এই আবু সালাম আলী। অসম এসটিএফের যখন অপারেশন প্রঘাতের কাজ যখন শুরু হয়, তখনই কার্যত গা ঢাকা দিয়েছিল এই আবু সালাম আলী। এক নজরে জেনে নেওয়া যাক আবু সালাম আলীর পরিচয়। চেন্নাই থেকে অসম এসটিএফ এর হাতে ধৃত অসমের ধুবুরি জেলার বাসিন্দা আবু সালাম 17 ডিসেম্বর 2024 থেকে পলাতক। নূর ইসলামের কাছেই অস্ত্র প্রশিক্ষণ। সালামের দায়িত্ব ছিল বাংলায় জঙ্গি নেটওয়ার্ক বিস্তার। দেশজুড়ে স্লিপার সেল তৈরির জন্য প্রযুক্তিবিদ্যার পড়ুয়াদের খুঁজে বের করার দায়িত্ব ছিল আবু সালামের ওপর। পাশাপাশি বিভিন্ন জেলায় গিয়ে মিটিং করত সে। আবু সালাম আলী সে কিন্তু নূর ইসলামের সঙ্গে আইডি তৈরির টেকনিক্যাল এক্সপার্ট হিসেবে কাজ করেছিল। অর্থাৎ আইডি তৈরির জন্য যে সমস্ত ইকুইপমেন্টগুলো প্রয়োজন, যে সমস্ত টেকনিক্যাল সাপোর্টগুলো প্রয়োজন, সে সমস্ত কিছু কিন্তু সরবরাহ করেছিল এই আবু সালাম আলী। তার জন্য বিভিন্ন জায়গা থেকে তার কাছে কিন্তু অর্থও বরাদ্দ হয়েছিল বলে গোয়েন্দারা এখনো পর্যন্ত জানতে পেরেছেন। এসটিএফ এর জালে নূর ইসলাম ঘনিষ্ঠ আবু সালাম, আইডি তৈরিতে পারদর্শী আবু সালাম, দেশ জুড়ে স্লিপার সেল তৈরি লক্ষ্য, প্রযুক্তিবিদ্যার পড়ুয়া খোঁজার দায়িত্ব, প্রযুক্তিবিদ্যার পড়ুয়াদের নিয়ে গ্রুপ তৈরি, বিভিন্ন জেলায় গিয়ে বৈঠক। সব মিলিয়ে এবিটি জঙ্গির জাল কতদূর ছড়িয়ে রয়েছে, এর সঙ্গে আর কারা জড়িত, এই জালের গোড়ায় যেতে চাইছেন গোয়েন্দারা। সব মিলিয়ে এই মুহূর্তে নূর ইসলাম রয়েছে বেঙ্গল এসটিএফ এর হেফাজতে, পাশাপাশি আসাম এসটিএফ এই আবু সালামকে নিজেদের হেফাজতে নিয়েছে। এখন নূর ইসলামের সঙ্গে এই আবু সালামকে পাশাপাশি মুখোমুখি বসিয়ে কিন্তু জিজ্ঞাসাবাদের সম্ভাবনাও কিন্তু রয়েছে বলে অসম এসটিএফ এর পক্ষ থেকে এখনো পর্যন্ত আমরা জানতে পারছি। মুর্শিদাবাদ থেকে ক্যামেরা অপূর্ব চৌধুরীর সঙ্গে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা। শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল, সেখানে চিকিৎসা করাতে গিয়ে হেনস্থার শিকার এক শিশুর পরিবার। কি অভিযোগ রয়েছে? শিশুটিকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পর শিশুটি বমি করে ফেলে এবং তারপরেই অভিযোগ যে শিশুটির পরিবারকে দিয়ে, তার বাবাকে দিয়ে সরকারি হাসপাতালের চিকিৎসক জোর করে সেই বমি পরিষ্কার করান। দেখুন, আপনি ট্রেনে বাসে যখন যান বমি পরিষ্কার করি না, আমার বলটা করি না। ঠিক আছে, আপনার ব্যবহারটা খুব ভালো লাগলো আমার। 5 বছরের শিশুর জ্বর ও বমির চিকিৎসা করাতে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে গিয়েছিলেন শান্তিপুর হরিপুর মেলার মাঠ এলাকার বাসিন্দা সমীর শীল। জরুরি বিভাগে বমি করে ফেলে শিশুকন্যা। অভিযোগ, এরপর শিশুর বাবাকে দিয়ে জোর করেই সেই বমি পরিষ্কার করান সরকারি হাসপাতালের চিকিৎসক। আপনি ট্রেনে বাসে যখন যান বমি পরিষ্কার করি না, আমার বলটা করি না। ঠিক আছে, আপনার ব্যবহারটা খুব ভালো লাগলো আমার। ট্রেনে বাসে যখন আমি আমার মেয়ে 5 বছর বয়স, তাকে নিয়ে আমি হসপিটালে এসেছিলাম। দেখানোকালীন অবস্থায় আমার মেয়ে বমি করে ফেলে। ওখানকার যে কর্তব্যরত ডাক্তারবাবু ছিলেন তন্ময় সরকার, উনি আমাকে জোরপূর্বক সেই বমিটা পরিষ্কার করায় এবং বলে সুইপার নেই, এটা আপনাকেই করতে হবে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন চিকিৎসক। উনি বলছিলেন তাহলে আমি যাওয়ার সময় পরিষ্কার করে দেবো। পর্যাপ্ত পরিমাণ সুইপার এবং জিডিএর প্রচুর অভাব রয়েছে, তার জন্য কিন্তু এটা হয়েছে। কিন্তু আমি এটা বলতে চাইনি যে আমি জোরপূর্বক করিয়েছি, এটা কোনোদিনই সম্ভব না। ঘটনা প্রকাশ্যে আসতেই চিকিৎসকের নিন্দায় সরব অন্যান্য অভিভাবকরা। যদি আমার পরিবারের সাথেও ঘটতো তাহলে খুবই খারাপ হতো। তারা বমি করে দিয়েছে, সেই হাসপাতালে ডাক্তারবাবু যদি বলে বমিটা আপনি পরিষ্কার করুন, ব্যাপারটা খুবই নিন্দাজনক ব্যাপার। ঘটনায় শান্তিপুর হাসপাতালে সুপারের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন ওই শিশু কন্যার বাবা। তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন শান্তিপুর হাসপাতালের সুপার তারক বর্মন। রিপাবলিক বাংলা। এদিকে দেউচা পাচামিতে
বহু শতাব্দী প্রাচীন পুরনো যে গাছগুলি রয়েছে সেগুলোকে পুনর্বাসনের দাবি, অর্থাৎ কয়লা খনি এলাকায় যে সমস্ত গাছগুলি রয়েছে আদিবাসীরা দাবি করেন সেই সমস্ত গাছগুলির পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। সেই প্রক্রিয়াই শুরু হয়েছে, দেখুন। জল, জমি আর জঙ্গল, এই তিন নিয়েই কিন্তু আদিবাসীরা তাদের নিজেদের মতো করে সমাজ গড়ে তুলেছিলেন। দেউচা পাচামিতে কয়লা খনি হচ্ছে, সেখানে এই যে বছরের পর বছর ধরে যে শাল, মহুয়া, অর্জুন সহ একাধিক গাছ রয়েছে, সেই গাছগুলোর কি হবে? এই আদিবাসীরা বারবার দাবি জানিয়েছিলেন যে একটা গাছকে যেন না কাটা হয়, এবং তাদের সেই দাবি মেনে শেষ পর্যন্ত গাছগুলিকে প্রজেক্ট এরিয়া থেকে তুলে নিয়ে এসে এইরকম একটি জায়গাতে বসানো হচ্ছে। এবং কতগুলো গাছ এই মুহূর্তে পুনর্বাসন দেওয়া হবে প্রজেক্ট এরিয়ায়? 180টা গাছ। আমাদের যে ফার্স্ট ফেজের যে আমাদের মাইনিং এরিয়া আছে সেখানে 980টি গাছ আছে। তার মধ্যে আমাদের ফার্স্ট ফেজে যেখানে ব্যাসাল্ট আমরা তুলছি অ্যাজ এ পার্ট অফ ওভারবার্ডের, সেটা আমাদের 180টা আছে। এক্সপার্ট যারা আছেন তাদের পরামর্শ নিয়েই কাজটি করা হচ্ছে। पूरा जो भी हम कर रहे हैं पूरा साइंटिफिक मेथड में कर रहे हैं। हमारा बहुत एक्सपीरियंस है स्टेज ट्रांसप्लांटेशन में। ऑलमोस्ट हमने 2 लाख पेड़ तक आज तक हमने ट्रांसप्लांट किया है और हमारा एक्सपेक्टेशन है कि इसमें सर्वाइवल बहुत अच्छा रहेगा। দেখো বড় বড় খনন করা হচ্ছে, এই খনন করে এই যে গর্তগুলো করা হচ্ছে, এই গর্তে কিন্তু একটা একটা করে গাছ বসানো হবে। আমি 1 কিলোমিটারের কাছাকাছি দূরত্বে কিন্তু যে খনন প্রক্রিয়া, যে কয়লা শিল্প সেটা চলছে এবং সেখান থেকে গাছ তুলে আনা হচ্ছে। এখন এই যে বিজ্ঞানসম্মত উপায়ে বসানো হবে বলে দাবি করা হচ্ছে, সেটা আদৌ কি লোক দেখানো নাকি এই সত্যিকারে গাছগুলো বাঁচে, তা অবশ্য সময় বলবে। এবং আমাদের কিন্তু নজর প্রত্যেকটা মুহূর্তেই গাছের দিকে থাকবে। সমস্ত গাছ যেন বাঁচুক আর কি, বাঁচলেই ভালো। সুতরাং যেভাবে ট্রিটমেন্ট দিয়ে গাছগুলো পুনঃস্থাপন করা হচ্ছে, আমাদের মনে হয় গাছ বেঁচে যাবে। যারা এসছেন তারা বলছে যে গাছ লাগবে, আমরাও সেই জন্য এসছি, দেখি কি কত দূর হয়। আশা করি গাছটা লাগবে, যতদূর শুনছি আমরা। আমাদের নজর থাকবে যে এই গাছ আদৌ বা কতটা বাঁচছে নাকি সবটাই লোক দেখানো একটা প্রক্রিয়া প্রাথমিক স্তরে, এবং সেটা কিন্তু আমাদের প্রত্যেকটা মুহূর্ত, রিপাবলিকের প্রত্যেকটা মুহূর্তে নজর থাকবে এই গাছগুলোর দিকে। দেউচা পাচামি থেকে ভিডিও জার্নালিস্ট কার্তিকের সাথে মনোরঞ্জন, রিপাবলিক বাংলা। হাসনাবাদ ব্লকের আমলানি গ্রাম পঞ্চায়েত অফিস থেকে শরণিয়া মোড় পর্যন্ত ওই ধরে নিন 3 কিলোমিটারের রাস্তা বেহাল অবস্থা। হয় ভেঙে চুরে রয়েছে, না হয় 3 ফুট গভীর গর্ত হয়ে রয়েছে রাস্তার মাঝখানে। আবার এমনও হয়েছে যে রাস্তার একাংশ চলে গিয়েছে পুকুরের মধ্যে। এই অবস্থাতেই চলছে নিত্যদিন, দেখুন। আর কিছুদিনের মধ্যে হয়ে যাবে রাস্তা। নির্বাচন এলেই ঠিক এরকমই প্রতিশ্রুতি দেন এলাকার শাসক দলের নেতারা। হাসনাবাদের এই আমলানি থেকে শরণিয়া পর্যন্ত মাত্র 3 কিলোমিটার রাস্তার বেহাল দশা, 10 ফুটের চওড়া রাস্তা, তার মধ্যে কিন্তু 3 ফুট কিন্তু গর্ত। আমি যদি নেমে যদি একটুখানি দেখাই, এইটা হচ্ছে রাস্তার যে গর্ত, তারপরে যে রাস্তাটা পুরো একদম পুরো কোমর সমান গর্ত। এলাকার বাসিন্দা যেটা দাবি, এই রাস্তা দিয়ে কিন্তু মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট হয়। এই রাস্তা হবে এই কালী পুজোর পরেই হবে, তা বললো আর তো হলো না। তো রাস্তা তো কতদিন এদিকে গাড়ি ঘোড়ায় আসতে চায় না। তো তারপরে গিয়ে এখানে আমরা চলাফেরায় অসুবিধে, মেডিকেটে ভোট নেয় না, হ্যাঁ রাস্তা হয়ে যাবে, রাস্তা মাপ নিয়ে যাচ্ছে তাও ভাবছে রাস্তায় করে দিতে হবে। মুখ্যমন্ত্রী বাজেট করতে নিচে অব্দি পৌঁছচ্ছে না, এই হচ্ছে হয়তো লোকজন সব। পথশ্রী প্রকল্পের জন্য রাজ্য বাজেটে 1500 কোটি টাকা ঘোষণা করা হয়েছে, কিন্তু এখানে কবে হবে রাস্তা? 15 তারিখের মধ্যে হয়তো টেন্ডার প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। ওই রাস্তাটা হলে, ওই রাস্তাটা তখন 5 ইঞ্চি নিচে ঝামাবাস আছে, 6 ইঞ্চি উপরে ঢালাই আছে, 11 ইঞ্চির মতো থিকনেস হবে এবং চওড়া হবে 11 ফুট। তার জন্য কিন্তু আমরা ওয়েট করছি। স্থানীয় মানুষদের বোকা বানিয়ে প্রতি বছর ভোট বৈতরণী পার করছে তৃণমূল। এরা কেবল কেন্দ্রের পাঠানো টাকা লুট করতে
এবং স্থানীয় এই রাজ্যের মানুষদের শোষণ করতেই ক্ষমতায় বসে রয়েছে। রাস্তা থেকে যে বড় বড় যে ইট কিন্তু সহজে কিন্তু মানে উঠে আসছে, বহু বছর ধরে রাস্তা সংস্কার হয় না। এই অবস্থায় কি থাকতে হবে এলাকার বাসিন্দাদের? সেই দিকে তাকিয়ে রয়েছে এই হাসনাবাদের আমলানি এলাকার বাসিন্দারা। হাসনাবাদ থেকে অর্ণব মৈত্র, রিপাবলিক বাংলা। আবার যেদিকে মালদায় পথশ্রী প্রকল্পের টাকা নয় ছয়ের অভিযোগ। মালদা রতুয়া 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সদস্যের, তৃণমূল পঞ্চায়েত সদস্যের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রায় 6 কিলোমিটার মতো রাস্তা সারাই করার জন্য 3 কোটি টাকা বরাদ্দ করা হয়, সেই টাকাতেই নয় ছয় হয়েছে বলে অভিযোগ তৃণমূলেরই পঞ্চায়েত সদস্যের। পথশ্রী প্রকল্পের কাজে দুর্নীতির অভিযোগ। মালদায় তৃণমূলের নিশানায় তৃণমূলই। নিম্নমানের কাজ দেখা যাচ্ছে, যেমন দেখা যাচ্ছে রীতিমতো পাথর রীতিমতো উঠে গেছে সেই জায়গার ছবি। এবং রীতিমতো এখানকার সবথেকে যেটা বড় প্রশ্ন, এখানকার যিনি মেম্বার রয়েছেন, তৃণমূলের মেম্বার রয়েছেন এই আশুটোলা বুথের, তিনি রীতিমতো অভিযোগ করছেন যে কাজ ঠিক মতন হয়নি। এখানে কিন্তু ওরা কোথায় কখন চুরি করে করে কাজ করছে আমরা কিন্তু জানতে দিচ্ছে না, আমরা বুঝতে পারছি না। এখানকার কী শিডিউল আছে না আছে সেটাও দেখাচ্ছে না। আমাদের আঞ্চলিক যারা নেতা আছে তারা যুক্ত আছে, আমি শুনেছি যে রাজু সিং এবং ইদুলেরা সব যুক্ত আছে, তারা তৃণমূলের নেতা। যে এই যে পথশ্রী প্রকল্প, এই পথশ্রী প্রকল্প পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার, এবং রীতিমতো দেখাবো যে প্রায় 2,77,787.17 টাকা, অর্থাৎ প্রায় 3 কোটি টাকা। এবং এই কাজ শুরুর তারিখ হচ্ছে 27/2/2024। এই রিংবাঁধের বেশ কিছুটা অংশ অকুপাইড বাই ইললিগাল এনক্রোচার্স, সেই সব কারণের জন্য কাজ স্টপ হয়েছিল। এখন রেটটা অনেকটা এনহ্যান্সড হয়েছে, তদন্ত করিয়ে আবার যাতে নতুন করে এটাকে রিভাইজ করানো যায়। আশুটোলা বুথের যে তৃণমূল প্রধান, তিনি কিন্তু বলছেন যে কাজ নিম্নমানের হয়েছে, প্রয়োজনে এখানকার গ্রামবাসীদের নিয়ে ভিডিওর কাছে যাবেন, তেমনটাই কিন্তু জানাচ্ছেন। মালদা থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। আচ্ছা, আপনারা থলে হাতে নিয়ে বাজারে যাচ্ছেন তো, টমেটো কিনছেন, ফুলকপি কিনছেন, বাঁধাকপি কিনছেন, আলু কিনছেন, দাম কত যাচ্ছে সেটাও নিশ্চয়ই জানেন। কিন্তু আপনারা কি এটা জানেন যে চাষিরা হয়তো কেজি কেজি টমেটো, আলু, বাঁধাকপি, ফুলকপি অনেক কম মূল্যে অনেক বেশি করে দিয়ে দিতে বাধ্য হচ্ছে। আপনি অনেক দাম দিয়ে কিনলেও চাষিদের কিন্তু পকেট ভরছে না। দেখুন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি ব্লকের বালিয়া এলাকায়। আমি একটি টমেটোর জমিতে দাঁড়িয়ে আছি। এই যে টমেটো, কৃষকদের অভিযোগ এই টমেটো বিক্রি করে তাদের উৎপাদন খরচ উঠছে না। মুর্শিদাবাদের কৃষকদের টমেটো বিক্রি করতে হচ্ছে কেজি প্রতি 2 থেকে 3 টাকা দরে, বেগুন কেজি প্রতি 10 টাকা, ফুলকপি 3 থেকে 4 টাকা প্রতি পিস, বাঁধাকপি 2 টাকা প্রতি পিস, সিম কেজি প্রতি 3 টাকা, ধনেপাতা কেজি প্রতি 4 থেকে 5 টাকা, পালং শাক কেজি প্রতি 4 টাকা, ছোলা শাক কেজি প্রতি 8 টাকা, কুমড়ো কেজি প্রতি 8 টাকা। 2 টাকা 3 টাকা কিলো। কি হবে, সার মাটির যা দাম, 30 টাকা 35 টাকা 40 টাকা সার, বিষের দাম অনেক, কি করে হবে? গরুকে খাইয়ে দিতে হচ্ছে, দাম পাই না, কি করবে, গিয়ে বয়ে নিয়ে গিয়ে ভাড়া পয়সা জুটে। একই ছবি পুরুলিয়াতেও। শাকসবজির দাম এখন একেবারে তলানিতে, আর যার কারণে সমস্যায় পড়ছেন পুরুলিয়ার কৃষকেরা। বাজারে সবজির দাম নেই, একেবারে তলানিতে ঠেকেছে সবজির দাম, আর যার কারণে ধার দেনা করে তারা চাষবাস করে একেবারে সমস্যায় পড়েছে। পুরুলিয়ায় কৃষকদের আলু বিক্রি করতে হচ্ছে 14 টাকা কেজিতে, বেগুন বিক্রি করতে হচ্ছে কেজি প্রতি 10 টাকা দামে, কপি 5 টাকা দামে বিক্রি হচ্ছে, টমেটো 10 টাকা প্রতি কেজিতে বিক্রি করছেন কৃষকরা। যারা মাঠে ফসল ফলিয়ে রাজ্যবাসীর মুখে খাবার তুলে দিচ্ছেন, শুনুন তাদের অবস্থাটা। আর বলতে কিছু নাই সেরকম, এই তো দেখছেন আলুর দাম, মানে বীজ কিনা হয়েছে 30 টাকা কিলো, এখন দেখছেন যে আলুর দাম তোমার 14 টাকা 15 টাকা। চাষ করে কিচ্ছু নাই, যত জি তার 3 ডবল খরচ চাষে। ঝিঁটির 1 লিটার কেরাসিন 100 টাকা দাম, আর 5 টাকা কেজি কপি। বাঁকুড়ায় বেগুন 2 থেকে 3 টাকা প্রতি কেজি, বাঁধাকপি ফুলকপি 1 টাকা প্রতি কেজি,
জেলায় জেলায় চরম আর্থিক সংকটের মুখে কৃষকরা। বাজারে কিন্তু দাম দেখে তা বোঝা দেয় সরকারের কৃষক দরদি নজর পড়ে না কোথাও। সৌমিত্র দাস, অরবিন্দ মাহাতো, মৃন্ময় পানের রিপোর্ট, রিপাবলিক বাংলা। 14ই ফেব্রুয়ারি তো নাকি ভালোবাসার দিবস। তা ভালোবাসায় পড়লে মানুষ কি না করে, সেরকমই একটা কীর্তি ঘটিয়েছেন হুগলির কুন্তল সাহা। ওই গাড়ি, পালকি, ঘোড়া এসব এখন অতীত। তিনি বিয়ে করতে গিয়েছেন পে লোডারে করে। দেখুন। অনেক কিছু দেখেছেন, দেখছেন, তা বলে মাটি কাটার যন্ত্রে চেপে বিয়ে করতে যাওয়া? এবার সেটাই দেখা গেল হুগলির খাদিনায়। 8 বছর পরে ভালোবাসা পূর্ণতা পাচ্ছে, তো শখটা একটু ডিফারেন্ট ছিল, সবার থেকে আলাদা। টেস্টি করে বিয়ে করবো, 8 বছর আগের শখ এখন মেটাচ্ছি। মনের মানুষকে প্রেম দিবসের আগে বিয়ে করতে যাওয়ার আগে গাড়িতেই চমক দিলেন কুন্তল। নিতবর সহ বর বসেছেন পে লোডারের সামনে। এই দৃশ্য দেখে রাস্তার দুপাশে লোক দাঁড়িয়ে পড়েছে, অনেকে হাসাহাসি করছেন, কিন্তু তাতে বরের কি? আমাদের চুচে শহরে আগে এরকম দেখিনি, আজকে প্রথম দেখলাম যে এটা অভিনব বিয়ে। বিয়ে তো মানুষের একবারই হয়, একটা নতুনত্ব দেখলাম। এই তো লোকের ট্রোলিং করে, হাসাহাসি করে, ওটা বড় কথা। আমি নিজে আনন্দ পাচ্ছি, আমার পরিবার আনন্দ পাচ্ছে, বন্ধু বান্ধবরা, এবং যারা রাস্তা দেখছে, দু একটা লোক তো থাকবে, কারণ হাজার 5টা আমার সময় হয় না, কিন্তু সবাই আনন্দ পাচ্ছে। ভালোই, এখন বিয়ে বাড়ির এই ছবি ভাইরাল। রিপাবলিক বাংলা। বছরের পর বছর যাত্রী প্রতীক্ষালয় রমরমিয়ে চলছে সুস্বাস্থ্য কেন্দ্র, কিন্তু সেখানে এএনএম থেকে আশাকর্মী সকলের যাতায়াত রয়েছে, নিত্য যাতায়াত রয়েছে, চিকিৎসা চললেও কোনো জলের ব্যবস্থা নেই। আর এখানেই সমস্যায় পড়েছেন চিকিৎসক থেকে রোগী সকলেই। দেখুন। চোপড়া ব্লকের রাজ্য সড়ক, এই রাজ্য সড়কে এই মুহূর্তে আমি রয়েছি। এই রাজ্য সড়ক থেকে সরাসরি আমি একটা ছবি রাখি। এই যে যাত্রী প্রতীক্ষালয়, সেই যাত্রী প্রতীক্ষালয়ে চলছে কিন্তু এখন সুস্বাস্থ্য কেন্দ্র, কারণ তাদের নিজস্ব কোনো ভবন নেই। এই ছবি চোপড়ার দিঘি কলোনি সুস্বাস্থ্য কেন্দ্রের। এভাবেই দীর্ঘ 2.5 বছর ধরে যাত্রী প্রতীক্ষালয়ে চিকিৎসার জন্য ছুটে যাচ্ছেন রোগীরা। আমার ভিডিওতে আমি দেখাচ্ছে যে যাত্রী প্রতীক্ষালয়ে যে টোটাল যে কত টাকা খরচা করা হয়েছে সরকারের পক্ষ থেকে, সেভাবে কিন্তু লেখা রয়েছে বড় বড় অক্ষরে। কিন্তু আমি যে ছবিটা দেখাবো, এইদিকে গেটে কিন্তু লেখা রয়েছে দিঘি কলোনি সুস্বাস্থ্য কেন্দ্র, উত্তর দিনাজপুর চোপড়া, কারণ এখানে এই মুহূর্তে চলছে সুস্বাস্থ্য কেন্দ্র। বছরভর এখানে রোগী থেকে চিকিৎসক ও আশাকর্মীদের যাতায়াত থাকলেও নেই পানীয় জলের বন্দোবস্ত, এমনকি শৌচালয় পর্যন্ত নেই এই সুস্বাস্থ্য কেন্দ্রে। জলের হচ্ছে না, ঘরও তো নাই সেরকম। বাথরুমের আমাদের একটু সমস্যা, মায়েরা বাইরে থেকে আসছে, ওদের বাথরুমের দরকার হয়, আমরা সেটা দিতে পারি না। সে জয়েন করছে, ছিঁড়েছে, ওর একটা ঘর লাগে, ও যেহেতু বাইরে বসছে, আমি যে ভেতর বসছে, এইটুকুনি ঘরে তো দুজন বসা যায় না, অসুবিধা। কোনো একটা মা যদি পেশেন্ট যদি ফিট হয়ে যায় বা জলের টেস্টটা সিস্টেম করে প্রতীক্ষালয়, তো অথচ জলের কোনো অসুবিধাই নেই। কেন এই সুস্বাস্থ্য কেন্দ্রের দিকে নজর নেই জেলা স্বাস্থ্য দফতরের? আর কবে ফিরবে হুঁশ? উঠছে কেন ভবন নির্মাণ হবে না, আর স্বাস্থ্য ব্যবস্থা এইভাবে বেহালভাবে পড়ে থাকবে, আর বেহালভাবে স্বাস্থ্য ব্যবস্থা চলবে। উত্তর দিনাজপুরের চোপড়া থেকে তুষার বিশ্বাস, রিপাবলিক বাংলা। এদিকে আলিপুর ডিমা চা বাগানে তীব্র জলসংকট। পিএইচই পাইপ বসানো হয়েছে বটে, কিন্তু সেটি কোনো কাজে আসে না। ভীষণ রকম সমস্যায় রয়েছেন চা বাগানের শ্রমিকরা। রাজ্য সরকারের দিকে তাকিয়ে থাকা ছাড়া তাদের কাছে আর কোনো উপায় নেই। জল দিচ্ছে না, এখানে পাইপ বন্ধ করে দিচ্ছে, বলে উপর লাইনে তো জল ঠিকই দিচ্ছে, এখানে নাই জল। অনেক সুবিধা জলের, আমাদেরকে জল লাগবে। বাড়ি বাড়ি পৌঁছে গিয়েছে পাইপলাইন, অথচ জল পড়ছে না এক ফোঁটাও। অনেকটা পথ পেরিয়ে আনতে হচ্ছে খাবার জল। সকালে ঘুম থেকে উঠেই ছুটতে হচ্ছে জলের খোঁজে। এ সমস্যা নিত্যদিনের। দুর্ভোগে জেরবার আলিপুরদুয়ারের ডিমা চা বাগানের শ্রমিক মহল্লা। পিএইচের থেকে কিন্তু এখানে পানীয় জলের প্রকল্প হয়েছে,
বড় প্রকল্প হয়েছে, তা সত্ত্বেও কিন্তু পানীয় জলের সংকট চলছে। তাহলে কেন মেটেনি সমস্যা? যেরকম পাইপ দেওয়ার কথা ছিল ওই পাইপটা দেওয়া নাই, প্লাস্টিক পাইপ দিচ্ছে যেখানে ভিতরে ভিতরে পুরো লিকেজ। এলাকাবাসীর ভরসা এখন বাগান কর্তৃপক্ষের সরবরাহ করা জল, কিন্তু বাগানের পাম্পও যদি বিগড়ে যায়। সমস্যা মেনে আশু সমাধানের দাবি জানাচ্ছেন চা বাগানের ম্যানেজারও। এই নিয়ে একটা বিশাল প্রবলেম আমাদের চলছে, তো এটা খুব ইমিডিয়েটলি রিজলভ করার দরকার। কবে ঘুম ভাঙবে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের? আদৌ কি চাতক পাখির দশা খুঁজবে ভুক্তভোগী চা বাগান শ্রমিকদের? আলিপুরদুয়ার থেকে সুদীপ চ্যাটার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।